নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেলের নতুন এপিসোড। যেভাবে পশ্চিমবঙ্গের এসআইআর এর এই প্রক্রিয়া চলছে, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সকাল 8টা থেকে রাত্রির 8টা পর্যন্ত সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, অতি বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, এবং টার্গেট করে নেওয়া হয়েছে বেসিক্যালি মুসলিম এলাকায়। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যাদের হয়তো 2জন বা 3জন ভাই বোন, তাদেরকে বলা হচ্ছে আপনার বাবার 6টি ছেলে মেয়ে, এবং ধড়াদ্ধার নাম কাটার জন্য রেডি হয়ে বসে আছে ইলেকশন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5বার চিঠি দিয়েছেন, কোনো জবাব নেই, এবং ইলেকশন কমিশন মনেই করছে না কোনো জবাবদিহি করার দরকার আছে। সাধারণ মানুষের মৃত্যু তাদের চোখে পড়ছে না। এক জ্ঞানেশ কুমার, এক পশ্চিমবঙ্গের যিনি চিফ সিইও আছেন মনোজ আগরওয়াল, তিনিও একই ভূমিকা, এবং বাঙালি একজন আইএস অফিসার রিটায়ার্ড সুব্রত গুপ্ত, তিনি হেসে হেসে বলছেন আমরা চেষ্টা করছি 50-60 লোককে এর মধ্যে কি করে শুনানি করা যায়, এবং কিন্তু কেউ বলছেন না যে জেনুইন ভোটার বাদ দেব না, এই গ্যারেন্টি আমি দিচ্ছি। আর ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতি পশ্চিমবঙ্গ কখনো দেখেনি। এই বিষয়ে আমাদের আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন, আপনারা জানেন আমাদের বহুবার এসছেন, আবিদ হোসেন সাহেব। আবিদ সাহেব, আপনাকে স্বাগত জানাই। দেখুন, এই এসআইআর নিয়ে তো আমরা একাধিকবার আলোচনা করলাম। প্রথম যখন খসড়া তালিকা হচ্ছিল তখন একবার আমাদের মনে হয়েছিল ব্যাপারটা একদিক থেকে রেহাই পাওয়া যাবে। খসড়া তালিকা হয়ে গেল, তখনও আপনি বললেন যে খুব বেশি বাদ দেওয়া যায়নি, মতুয়ারা সংখ্যায় রয়েছে। কিন্তু যত দিন যাচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি প্রথম দিকে দেখা গেল সেভাবে কিছু না, আপনি বললেন কোনটা লজিক কোনটা লজিক না। কিন্তু এখন এই মুহূর্তে যে অবস্থা অত্যন্ত সুস্পষ্ট, যে মুসলিম যাদেরকে মানে ম্যাপিং হয়ে বাদ পড়ে গেছিল 1%, 0.5%, 1.5%, মালদা, মুর্শিদাবাদ, নর্থ দিনাজপুর, বসিরহাট, দক্ষিণ 24 পরগনা, সেখানে 30%, 35% লোককে আপনার ডাকা হচ্ছে এই হিয়ারিং এর জন্য। বিএলওরা সন্ত্রস্ত, তারা একের পর এক শামশেরগঞ্জ বলুন, সুতি বলুন, চাকুলিয়া বলুন, বিভিন্ন জায়গায় দক্ষিণ 24 পরগনা তারা সব গণ রেজিগনেশন দিচ্ছেন। ঘটনা ঘটেছে আপনার ফারাক্কাতে, ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরে, ঘটনা ঘটছে অন্য জায়গায়। বিজেপি মুখে একেবারে কুলুপ দিয়ে বসে আছে, ঠিক যেভাবে ইলেকশন কমিশন চলছে তৃণমূল চিৎকার করছে কিন্তু কোনো জবাব নেই। কি অবস্থা বলুন তো, এই ভয়ঙ্কর অবস্থা কেন, কি ব্যাপার? এতদিন যা দেখলাম, আমরা নভেম্বর মাস থেকে দেখছি, প্রথম দিকে মনে হয়েছিল যে ডেড, শিফটেড আর পার্মানেন্টলি ডুপ্লিকেট ভোটারদের নাম কাটা যাবে। 58 লক্ষ নাম কাটা গেছে, সেটা নিয়ে কারোর কিছু অসুবিধে হয়নি। কিছু ভুল ত্রুটি আছে, কিছু জীবিত লোকের নাম ডেড ভোটার লিস্টে চলে এসছে, কিন্তু সেটা ভুল ধরা পড়েছে, সে সংখ্যা খুব বেশি নয়। ততদিন সব ঠিকঠাকই ছিল। 58 লক্ষ নাম যখন কাটা যায়, এটা 2002-এর এসআইআরেও কিন্তু ওই রকম পার্সেন্টেজে নাম কাটা গেছিল, যেহেতু 23 বছর ঝাড়াই বাছাই ওইসব হয়নি, ওই অবধি ঠিক ছিল। তারপর আনম্যাপ 32 লক্ষ, তাদেরকে নোটিশ পাঠানো হলো যে তো ওরাও গিয়ে অনেকটা ডকুমেন্টস দিয়ে দেখিয়ে অনেকটাই স্যাটিসফ্যাক্টরি ছিল, এই অবধিও ঠিক ছিল। কারণ সেটা দেখবেন যে ফিগার গুলো আছে, 9 লক্ষকে হিয়ারিং দিয়ে 11,000 মাত্র লোক কোনো ডকুমেন্ট দিয়ে আবার ম্যাপিং করতে পারেনি। তো 9 লক্ষতে 11,000 মানে 1.some%। আসল সমস্যা শুরু হলো যখন একটা আকাশ থেকে একটা মানে কার বুদ্ধিতে এটা উৎপন্ন হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই শব্দটার মানে কি সেটা ইলেকশন কমিশন আজ পর্যন্ত কাউকে বোঝাতে পারেনি, কোথাও বলতে মানে ওই এই টার্মটার মানে কোনো আইনের বইতে নেই, কোনো ইলেকশনের রুল বুকে নেই, কোনো অর্ডার সার্কুলারে নেই, কিচ্ছু নেই। যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে কি বোঝায়, এটা একমাত্র ইলেকশন কমিশনই বলতে পারবে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কি, এবং বলতে কি বোঝান ওনারা বা ভোটাররা কি করবে। একজন বলছে যে একটা বাবা বা মায়ের সঙ্গে যদি 6টা ভোটার ম্যাপিং করে, লিঙ্ক করে, তাহলে সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। যদি সত্যিও ধরে নেওয়া হয়, যদিও সত্যি নয় এটা, তাহলেও এখনো অব্দি দেশের কোনো আইন নেই যে একটা বাবার 6টা ছেলে মেয়ে থাকতে পারে না, এখনো দেশে আইন নেই কিন্তু। তো এইটা তো প্রথমেই ইললজিক্যাল, মানে দেশের কোন আইন অনুযায়ী এটা ডিসক্রিপেন্সি
যে একটা বাবার 6টা ছেলে মেয়ে থাকতে পারে না, বাপ 6টা বাপ তার অধিক ছেলে মেয়ে থাকলে সে ডাউটফুল ভোটার হয়ে যাবে। এটা দেশের কোনো আইন নেই। কিন্তু ইন স্পাইট অফ দ্যাট ইলেকশন কমিশন যেটা করছে এটা পুরো প্রতারণা, এবং এটাকে আমি পুরো চিটিংবাজি বলছি। দিল্লিতে বসে ধরুন 4টে ভাই বা 4টে ভাই বোন মিলে কোনো এক ভোটারের সঙ্গে, মানে আমি 1 মিনিট আপনাকে থামাচ্ছি। অন্তত 7-8 জন অভিযোগ করেছে আমার কাছে, এবং আমি তাদের দেখলাম সোশ্যাল মিডিয়ায়। কারা কেউ হয়তো 3 ভাই বোন বা 2 ভাই বোন, তাদেরকেও 6 জন বাবা বলে ডাক করা হচ্ছে। ঠিক এইটা এই জায়গায় আমি আসছিলাম। আপনি 10-12 জনের সঙ্গে কথা বলেছেন, আমি অ্যাটলিস্ট 50-60 জনের সাথে কথা বলেছি। এরা সবাই এক সময় এদের সঙ্গে আমি কাজ করেছি। এখন ওরা কেউ বিএলও হয়ে আছে, কেউ এমনি ভোটার আছে, কেউ আছে। তো ওরা বলছে আমরা তো 4 ভাই বোন আছে, গোটা পাড়া জানে, গোটা গ্রাম জানে, গোটা শহর জানে। অথচ বলছে যে তোমার 6টা ভাই বোন আছে বা 7টা ভাই বোন আছে। তাহলে এই যে 2টো ভাই বোন এই হাওয়া থেকে পড়লো, আকাশ থেকে পড়লো? আমি যেটা বুঝতে পারছি যে এই 6টা ভাই বোন ক্রিয়েট কোথায় থেকে হচ্ছে, মানে এক্সট্রা যে 2-3টে আসছে, এইটা দিল্লিতে বসে কেউ আছেন যে ওই সিস্টেমে এন্ট্রি করছেন, ফেক নাম এন্ট্রি করছেন। আচ্ছা, ধরুন একটা ফেক নাম এন্ট্রি হচ্ছে ওখানে দিল্লিতে বসে কোনো একটা জায়গা থেকে। ধরুন 4 জন ম্যাপিং করেছিল একজন ভোটারের সঙ্গে, মানে নিজের বাবার সঙ্গে। 2টো নামও আরো অ্যাড করে দিল, বাবার নামটা তো জানাই ছিল। বললো তোমার 7 ভাই বোন আছো, তুমি হিয়ারিং এ এসো। এবার ওই লোকটা, ওই 4 জন ভাই বোন আকাশ থেকে পড়ছে, আমাদের বাকি 3টে ভাই বোন কোথায় থেকে জন্মালো? হ্যাঁ, বাবা কবে মরে গেছে, কবে জন্মালো? তো এই নিয়ে লোকজন হিয়ারিং এ যাচ্ছে, এবং হিয়ারিং এ গিয়ে কি করে বোঝাবে যে আমার 6টা ভাই বোন নেই? ইলেকশন কমিশন বলছে যে আমি বলছি তোমার আছে, আর বাবা মা বলছে যে নেই। নেই রে ভাই, তোরা 4 জনই ভাই বোন আছিস। ইলেকশন কমিশন বলছে আমি যখন বলছি তোমাকে মানতে হবে, তোমরা 7 জন ভাই বোন, 7টা ভাই বোন আছে। এবার তুমি এক্সপ্লেন করো এই 7টা। 2জন তাহলে বাইরের কোনো গ্রামের কোনো লোক, তারা বাংলাদেশি, ঘুষপেটিয়া, রোহিঙ্গিয়া, তুমি বাড়িতে আশ্রয় দিয়েছো এবং তাদের সঙ্গে লিঙ্ক করেছো। ঠিক আছে, উত্তরপ্রদেশে একটা ঘটনা ঘটেছে কালকেই, এটা কমপ্লেন হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন হয়েছে। একজন মুসলিম বাড়ি, ওইখানে 4টে ভোটার আছে। দেখা গেল ওই বাড়ির অ্যাড্রেস দিয়ে 56টা আরো নতুন নাম অ্যাড হয়ে গেল। 56টা নন মুসলিম ভোটার ওইখানে অ্যাড হয়ে গেছে। এই অ্যাডিশনটা কে করছে? হু ইজ ডুইং ইট? তাহলে সিম্পল ব্যাপার হচ্ছে, যদি টেকনোলজি কেউ অল্প স্বল্প বোঝে, তাহলে যার কাছে সফটওয়্যারের পুরো কিটা আছে, সফটওয়্যারের পুরো কন্ট্রোলটা যার কাছে রয়েছে, সে নিশ্চয়ই ওইখানে বসে কেউ করছে। এবার এই সফটওয়্যার যতটা আমরা জানি, এটা ওপেন, সবাই একটু সার্চ করলেই জেনে যাব যে এই সফটওয়্যারটা পুরোটা কন্ট্রোল করে এনআইসি। এনআইসি ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই একটা সংস্থা, মিনিস্ট্রি অফ আইটি তে বহুত পুরনো সংস্থা। এদের একটা ডেপুটি ডাইরেক্টর জেনারেল বসে আছেন নির্বাচন সদনে। আচ্ছা, তাহলে নির্বাচন সদনে একজন ডেপুটি ডাইরেক্টর জেনারেল বসে আছেন, আমি নামও জানি, তাও টিভি এখানে ওপেনলি বললাম না। তাহলে কি ওইখানে টিম বসে বসে নাম এন্ট্রি করছে, ডিলিট করছে? আমার মনে হচ্ছে তাই হচ্ছে। এবং এই যে আপনি বললেন যে পাসপোর্ট, যখন ডকুমেন্টস বলেছিল তখন বলেছিল যে পাসপোর্ট যার কাছে থাকবে তার আর কোনো চিন্তা নেই। লোকজন পাসপোর্ট নিয়ে গেল, এবার বলছে তোমার পাসপোর্ট রিনিউ নেই, তারপর তোমার এইটা নেই। কালকেই একটা অর্ডার বার করেছে, 23 নম্বর অর্ডার নম্বর। যার রিনিউয়াল পাসপোর্ট, আমি আপনাকে থামাচ্ছি, তাদের বলছে এবার পাসপোর্টটা ভেরিফিকেশনে পাঠাবো। একটা পাসপোর্ট ভেরিফিকেশন মানে 1 মাস সময় লাগবে। ঠিক একদম। এবার ওই পাসপোর্টের জেরক্স নিয়ে বলছে এবার রিজিনাল পাসপোর্ট অফিসারের কাছে পাঠাবো, ওটা ভেরিফাই হবে এটা জালি কিনা। তার মানে ততদিন অলরেডি এসআইআর শেষ হয়ে যাবে, ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে যাবে, সেই লোক ভোট দিতে পারবে। তাহলে এইবার যে ম্যালাফাইড কথাটা প্রথম থেকে বলে আসছিলাম আমি, এইটা এখন একদম পরিষ্কার প্রমাণ হয়ে গেছে। আজকেই খবর আছে একটা নিউজ পেপারে বড় বড় করে, এক্স ফরেন সেক্রেটারি, আমিও জানতাম না, নরসিমা রাও গভর্নমেন্টে একজন ফরেন সেক্রেটারি ছিলেন, দেশের হাইয়েস্ট ফরেন সার্ভিস অফিসার। তিনি ভবানীপুর কনস্টিটিউয়েন্সির ভোটার,
হাজরার ওইখানে কোথাও থাকেন। উনাকে ডাকা হয়েছে, হি ইজ 89 ইয়ার ওল্ড, আর ওনার ওয়াইফ হচ্ছে 87 ইয়ার ওল্ড। দুজনকে ডাকা হয়েছে আলিপুর সার্ভে বিল্ডিং এ। তারা গিয়ে লাইন দিয়ে হাজির হবে। এক্স ফরেন সেক্রেটারি, খেয়াল রাখবেন, অ্যাডমিরাল অরুণ প্রকাশ হয়েই গেল 89 ইয়ার ওল্ড। বা যাদবপুরের ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কালকে লাইনে দাঁড়িয়েছিলেন। এক্স সিও আজকে লাইনে, আজকে ওনার হিয়ারিং ছিল। আজকে আমি ফোন করেছিলাম, বললেন হ্যাঁ আমার আজকে হিয়ারিং ছিল। এই যে এই অবস্থা, এটা পুরোপুরি ম্যালাফাইড ইন্টেনশন নিয়ে, যেটা প্রথম থেকেই শুরু করেছিলাম, যে দলিত, আদিবাসী এবং মাইনরিটি এদের ভোটকে টার্গেট করো। টার্গেট করার কারণ কি সেটা সবাই আমরা জানি, এর পেছনে একটা পলিটিক্যাল ব্যাপার আছে, আবার একটা লং টার্ম ব্যাপার আছে। তো এখন যে লজিক্যাল ডিসক্রিপেন্সিটা হচ্ছে, বোধহয় পৃথিবীর সব থেকে বড় বোধহয় একটা বিড়ম্বনা ফেলা। এই টার্মটা কোনো ইলেকশনের অর্ডার, কোনো সার্কুলার, কোনো আইন, কোনো কনস্টিটিউশন কোথাও লেখা নেই। লজিক্যাল ডিসক্রিপেন্সি শব্দটা ভোটার লিস্টের সম্বন্ধে কোথাও নেই, কোনো টার্ম নেই, কোনোদিন ইউজ করা হয়নি। ইভেন বিহারে ওই টার্মটা ছিল না। এই টার্মটা জন্ম হয়েছে পশ্চিম বাংলায়, যখন 58 লক্ষ নাম কেটে গেল। এক্সপেক্টেড ছিল 1.5 কোটি কাটবে। যখন হলো না, তখন এই ন্যারেটিভটাকে ঠিকঠাক রাখার জন্য এই শব্দটা কারোর আবিষ্কার, কেউ আবিষ্কার করেছে। এবার যে জিনিসটা আমি ঠিক করে রেখেছি যে স্যাটিসফাইড হব না, আমি বারে বারে বলবো ওটা লজিক্যালি ডিসক্রিপেন্সি আছে। তোমার নামের বানান ভুল আছে, তোমার পাসপোর্ট ঠিক নেই, তোমার পাসপোর্ট ভেরিফাই করাবো, তোমার মাধ্যমিক সার্টিফিকেট ভেরিফাই করাবো, এইসব করবো, ওই করবো, এই করে করে 14 ফেব্রুয়ারি কাটানো হবে। এবং 14 ফেব্রুয়ারি হয়ে যাওয়ার পর এই লোকগুলো, প্রচুর লোকের সংখ্যার নাম কেটে যাবে। আইন অনুযায়ী সিও প্রেস কনফারেন্স করে বলেছেন, হ্যাঁ একদম ঠিক বলেছেন, যে আইন অনুযায়ী সে আপিল করতে পারবে। আপিলের টাইম কোথায়? একদম আমরা খেয়াল একটু যদি লক্ষ্য করি টাইম লাইনটা, 14 ফেব্রুয়ারি হয়তো ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হবে না, হয়তো এক সপ্তাহ পেছবে। 21শে ফেব্রুয়ারি হবে, কিন্তু 28শে ফেব্রুয়ারি বা 1 মার্চে ভোট ডিক্লেয়ার হয়ে যাবে। এক্স্যাক্টলি। আর 21 ফেব্রুয়ারিতে আর কি আছে, যদি অনেক লোক আপিল করেও দেয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, 21শে ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হচ্ছে। তার মানে মুসলিম ভোটাররা নিজের রমজান নিয়ে, তারপর মাধ্যমিক পরীক্ষা আছে, আরো পরীক্ষা টরীক্ষা শুরু হয়ে যাবে, দিয়ে তারা ব্যস্ত হয়ে যাবে। আর 1 মার্চ বা তার আগে বা তার 1-2 দিন মধ্যে ইলেকশন অ্যানাউন্স হয়ে যাবে, দিয়ে ভোটার লিস্ট লক। এবার ভোট হবে ওটা দিয়ে। ভোটের পর জুন মাসে আবার আপনি অ্যাপ্লাই করবেন 6 নম্বর দিয়ে, যেটা বিহারে করেছে। বিহারে একদম হুবহু সেম কাজ করেছে। ওই কাজটা আমি আবার বলছি এখানে হচ্ছে আরো ব্যাপক স্কেলে হবে। কিন্তু বিহারে এইরকম লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এ তো একটা অদ্ভুত জালিয়াতি। এত বড় বোধহয় ভারতের নির্বাচনী ইতিহাসে এত বড় জালিয়াতি হয়নি আমার যা। এবং আপনি যা মধ্যে আইনি যে কনস্টিটিউশনাল বডি বসে আছে, মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারা বসে এত বড় জালিয়াতি ভারতবর্ষের বা পশ্চিমবাংলার ভোটারকে এত বড় জালিয়াতির মধ্যে ফেলে দিচ্ছে, এটা আমরা কোনোদিন জীবনে মানে স্বপ্নেও কল্পনা করিনি। কিন্তু এটা পুরো বাঙালিকে হেনস্থা করা হচ্ছে, এটা পুরো বাঙালি হেনস্থা। এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কি অন্য জায়গাতেও অ্যাপ্লাই হচ্ছে না হচ্ছে না? অন্য স্টেটে না, অন্য স্টেটে লজিক্যাল ডিসক্রিপেন্সি অ্যাপ্লাই হচ্ছে না। বিহারে হয়নি, আসামে তো এসআইআরই হচ্ছে না। না, এখনো তো তামিলনাড়ু, উত্তরপ্রদেশ সব জায়গাতে এসআইআর হচ্ছে। সেখানে হ্যাঁ, ওইখানে যে নামগুলো ডিলিশন হয়েছে, ওই প্রথম নাম যেটা আমাদের এখানে 58 লক্ষ হয়েছে, সেই ডিলিশনটার সংখ্যা হয়তো তামিলনাড়ু, গুজরাটে একটু বেশি আছে, মানে এএসডি। ওই এএসডি যে লিস্টটা আছে, যে ডেড শিফটেড অ্যাবসেন্ট, এই যে ভোটার অ্যাবসেন্ট শিফটেড ডেড ভোটার যেটা থাকে, সেখানে ওখানে সংখ্যা বেশি আছে। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি যে টার্মটা ইউজ করেছে, ওটা পশ্চিম বাংলার জন্য ইউজ হচ্ছে, এবং একবারে স্যাটিসফাইড হচ্ছে না। আপনি তো বললেন যে একজনকে 3 বার ডাকা হচ্ছে, 4 বার ডাকছে, সেই সব ডকুমেন্ট দিয়ে আসতে, কোনো রিসিট দেওয়া হচ্ছে না, কোনো অর্ডার নেই, কোনো সার্কুলার নেই, সব মেসেজ হোয়াটসঅ্যাপে আসছে। আমি একটা কথা বলি, বিএলও যারা অ্যাকচুয়ালি কাজটা করছেন এবং তারপর তারা তো পাগল হয়ে যাচ্ছেন। তারা বলছে লোকে তো আমাদের উপর চাপ সৃষ্টি করছে, কারণ তাদের যা যা আর এমন সব অ্যাপ দিচ্ছে, সেখানে এইসব
আপলোডই করা যায় না। পশ্চিমবঙ্গে আমার নিজের বার্থ সার্টিফিকেট তো নেই, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের বয়সটা ধরেই পাসপোর্ট আধার কার্ড সবকিছু হয়েছে। এখন মাধ্যমিকের ওই অ্যাডমিট কার্ডে বলছে যে মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেটের কটা লোকের আছে, আমার নিজেরই নেই হয়তো, কিন্তু মার্কশিটটা আছে, মার্কশিটে তো কারোর থাকে না, অ্যাডমিট কার্ডটাকেই ভ্যালিড করছে না। মানে তার মানে ইলেকশন কমিশন ম্যালাফাইড ইন্টেনশনে, আপনি যেটা ভয়ঙ্কর অভিযোগ করলেন, এনআইসি তে বসে দিল্লিতে বসে নাম ফুট করছে, ঢোকাচ্ছে বাবা মার, এ তো একটা ভয়ঙ্কর, এ তো পেগাসাসের মতো একটা সফটওয়্যার, যেটাকে আমি ওখানে বসে নিয়ন্ত্রণ করব, আমার নাম থাকবে কি থাকবে না সেটা আমার অজ্ঞাত সারে। এবং আমি স্যার আর একটা কথা বলছি, একেবারে এটা পলিটিক্যালি কথা, বিজেপির লোকেরা ঝাঁপিয়ে পড়েছে ফর্ম 7 ফিল আপ করে কাঁড়ি কাঁড়ি লোকের নাম কাটতে। আরে আমার নাম আমি কাটবো আর ইলেকশন কমিশন, এর মধ্যে আমার নাম কাটার জন্য একটা পলিটিক্যাল পার্টি কেন ঝাঁপিয়ে পড়বে? এই ব্যাপারটাও তো বুঝে পাচ্ছি না। না, এইটা এই যে ফর্ম 7 যেটা জমা দিচ্ছে ওটা ঠিকই আছে, আইনেই বলা আছে, কিন্তু একটা জিনিস আছে যে ফর্ম 7 মানে শয়ে শয়ে বরং হাজারে হাজারে ফর্ম 7 কোনো একটা নেত্র গাড়িতে লোড করে নিয়ে গিয়ে ইআরওর অফিসে বা ডিএম অফিসে জমা দিচ্ছে। কালকে হুগলিতে এই ঘটনা ঘটেছে, হুগলিতে খুব ঝামেলা হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে যেতে হয়েছিল হিয়ারিং সেন্টারে, এবং আইন সব কানুন জায়গায়, বোঝাতে হয়েছে, সব সব জায়গায়। জায়গায় তাই হচ্ছে। যে লোকাল লোকাল যে ছোট লেভেলের যে নেতারা আছেন, তারা ভাবছে যে গতবার 1000, 1500, 2000 ভোটে হয়তো হেরেছিলাম, বা 2000 ভোট যদি কাটিয়ে দেওয়া যায়, এবার ধরুন একটা পলিটিক্যাল পার্টির একটা লোকাল লেভেল লিডার জানে যে অমুক 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 বাড়ি একটা পার্টিকুলার পার্টিকে ভোট দেয়, দিয়ে তার নামে ও ফর্ম 7 একদম সই টই করে লাগিয়ে জমা দিয়ে দিল। এবার বিএলও কে বুঝিয়ে বা ইআরও কে বা এইআরও কে একটু চাপ দিয়ে বুঝিয়ে, এলাকা বুঝে বুঝে যদি ওই নামগুলোকে অটোমেটিকলি ডিলিট করিয়ে দেয়। আমি হয়তো জানতে পারলাম না, আইন বলছে যে 7 নম্বর ফর্ম যার আগেস্টে জমা পড়বে তাকে একটা নোটিশ দিতে হয়, হ্যাঁ, যে তোমার, এবং যিনি কমপ্লেন করেছেন তাকেও নোটিশ দিতে হয়, এবং বার্ডেন অফ প্রুফ হচ্ছে কমপ্লেনেন্টের ওপরে। যে কমপ্লেন করেছে তাকে বলতে হয় তুমি এসে অমুক দিন অমুক জায়গায় এসে প্রমাণ করে যাও যে অমুক লোকটা মরে গেছে বা নেই বা চলে গেছে। কিন্তু ওই প্রক্রিয়া কিছু হচ্ছে না, ফর্ম 7 ফিল আপ করে ডিলিট করে দেবে। যেটা রাহুল গান্ধী যে যখন মালান্দ কনস্টিটিউয়েন্সির কথা বলেছিল, যে কিভাবে 6109টা ভোটারকে ডিলিট করার চেষ্টা হয়েছিল, যেটা ধরা পড়ে গেছিল, সেটা তখন ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেছিল যে হ্যাঁ একটা জালিয়াতি হয়েছে। সেই ঠিক সেম জিনিসটা, সেম জালিয়াতিটা এইখানেও কিন্তু চলছে বা করার চেষ্টা হচ্ছে। হয়তো কোথাও আটকে যাচ্ছে, কারণ এখানকার যে রুলিং পার্টি আছে তারা খুবই সতর্ক আছে। বাঁকুড়া না কোথায় একটা তালডাংরাতে বোধহয় ধরা পড়েছে, গাড়িতে 3500 না 4000 ফর্ম না, 7 নিয়ে কেউ আপনি যাচ্ছে। আপনি দেখুন, এক তো মনোজ আগরওয়াল, 2 নম্বর হচ্ছেন এই প্রচুর মাইক্রো অবজারভার উড়িয়ে আনা হয়েছে, প্রচুর দিল্লি থেকে অফিসার আনা হয়েছে, এমনকি সুব্রত গুপ্ত বাঙালি একজন আইএস অফিসার এখানে ছিলেন, পোস্টিং পরে দিল্লিতে গেছিলেন, তিনি যেভাবে হেসে হেসে নাম কাটার, এত লোক মারা গেছেন তাদের আজ পর্যন্ত সিওর অফিস থেকে তার এক বিন্দু কোনো আমরা প্রতিক্রিয়া দেখিনি। আর এই সুব্রত গুপ্ত বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন, মানে আমার তো বাঙালি হিসেবে ভাবতে লজ্জাবোধ হচ্ছে যে হ্যাঁ আমাদের এখনো 60 লাখ বাকি আছে, আশা করছি 3 দিনের মধ্যে দেব। এ মানে এটা 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 মানে এই সমস্ত কি চোখের চামড়া চলে গেছে? আমির সাহেব, আপনি তো নিজেও এই এই ক্যাডারের লোক ছিলেন, এবং সব চামড়া, চোখের লজ্জা, ঘেন্না বাদ দিয়ে কি এরা একেবারে লেগে পড়েছে নাম কাটার জন্য? একদম একদম, যে একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টির পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে সবাই ওই ইকোসিস্টেমে পুরো ঢুকে পুরো ব্যাপারটাকে বেআইনি করছে। যে যে অফিসারের নাম আপনি বলছেন, আমি প্রত্যেককে অন্তত 30 বছর ধরে চিনি, যতদিন চাকরি করেছি, এবং ফাইনেস্ট অফিসার্স জানতাম তাদেরকে। কিন্তু এই যে বিএলওরা কাড়ি কাড়ি রিজাইন করছে, সুইসাইড করছে। আজকে রাজস্থানের একটা বিএলও কিরিত কুমার, তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে গিয়ে বলেছেন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুইসাইড করে নেব যদি আমাকে প্রেশার দেওয়া হয়। ওনাকে প্রেশার দেওয়া হয়েছে যে মুসলিমদের নাম কাটো,
উনি কাটতে রাজি হননি। রাজস্থানে ঘটেছে এই ঘটনা। বিএলওর নাম কিরিত কুমার, তিনি গিয়ে ডিএম অফিসে বলেছেন আমি সুইসাইড করে নেব যদি আমাকে প্রেসার দেওয়া হয়, আমি করতে পারবো না। এই ওয়েস্ট ধরনের, বেঙ্গলে 8 জন বিএলও সুইসাইড করেছে ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ 8 জন বিএলও সুইসাইড করেছে। এই কদিন আগে মুর্শিদাবাদে একজন হেড টিচার, একটা প্রাইমারি স্কুলের হেড টিচারও সুইসাইড করেছেন। তো না এটা নিয়ে কোনো হেলদোল নেই ইলেকশন কমিশনের, কোনো হেলদোল নেই, কোনো রিয়াকশন নেই, কোনো একটা সহানুভূতি নেই, কিচ্ছু নেই। ওই পরিবারের ভাবুন তো, ওই পরিবার চাকরি করতে গিয়ে সুইসাইড করতে হবে, এটা মানে কোন জায়গায়, কোন কোথায় চলে এলাম আমরা, মানে মোট আচ্ছা, কথা এবার আমার যেটা এবার খারাপ লাগে। এবার আমি একেবারে স্পেসিফিক্যালি বলছি, জেলা হিসেবে আপনার কাছে কি খবর? মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে কিভাবে? আমি তো দেখছি প্রায় 30% বলছে লোককে ডাকা হয়েছে, মানে কিভাবে টার্গেট করা হচ্ছে যদি একটু দর্শকদের বলতে। কম বলছেন আপনি। আমি আমার একটা স্টাডি হয়েছে, একটা একটা অর্গানাইজেশন আছে, এনজিও, তারা ওর মধ্যে একজন আছে, তাকে আমি খুব ক্লোজলি চিনি। তো তার সাথে কথা হচ্ছিল, ওরা একটা স্টাডিও করেছে এবং স্টাডিতে বলেছে যে 5টা টপ মোস্ট কনস্টিটিউয়েন্সি, 5টা বিধানসভা যেখানে সব থেকে বেশি লোককে ডাকা হয়েছে, তার মধ্যে 4টে হচ্ছে মুসলিম ডমিনেটেড এলাকা, মুসলিম ডমিনেটেড কনস্টিটিউয়েন্সি। এক দমকল আছে ওর মধ্যে, তারপর হরিহরপাড়া আছে ওর মধ্যে, কেশিয়ারি আছে। এইগুলো হচ্ছে টপ। কেশিয়ারিতে 65% লোককে নোটিশ পাঠানো হয়েছে, 65%, অ্যাজ হাই অ্যাজ 65%। তো অথচ এই মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরে আনম্যাপড সংখ্যা খুব কম ছিল। হ্যাঁ, মুর্শিদাবাদে 1%। হ্যাঁ 2%, 1.8% এইরকম ছিল। সেই যখন ওখানে ম্যাপিংটা কমপ্লিট হয়ে গেল, তখন দেখা গেল যে এই 3টে জেলাতে তো কাটা যাচ্ছে না। তখন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ঠাকরাটা এলো। লজিক্যাল ডিসক্রিপেন্সির মতন একটা ফেক জালিয়াতি পুরো এই ফান্ডাটা নিয়ে এলো ইলেকশন কমিশন। এবং আমি যদি একটা জিনিসকে বলি এটা লজিক্যাল নয়, কে আমাকে বুঝিয়ে দিতে পারবে? আমি যদি ঠিক না না, করেই বসে আছি, আমি বুঝবো না। আর নামের ক্ষেত্রে বলছে, আপনি একটু যদি মুসলিম নাম ব্যাখ্যা করতেন আমাদের দর্শকদের, শেখ বা এই বিবি, খাতুন, এই বিষয়গুলো কি ভয়ঙ্কর ভাবে এফেক্ট করছে যদি একটু ব্যাখ্যা করতেন। হ্যাঁ, এবার ধরুন মুসলিমদের ভালো জিনিস এইটা হচ্ছে যে মুসলিম মহিলারা বিয়ের পর তার সারনেম পাল্টায় না। যেরকম হিন্দুরা হাজব্যান্ডের সারনেমটা অ্যাডপ্ট করে নেয়, এটা আমাদের দেশের প্রথা আছে। সেই জন্যে মুসলিম মহিলারা কিন্তু সারনেম পাল্টায় না। ও আগে যা ছিল বিবি, খাতুন, মোসাম্মাদ, আগে এমএসটিও লেখে মোসাম্মাদ, মোসাম্মাদ মানে কিছু না, জেন্টেল লেডি। যেরকম মিস্টার বলা হয়, মিসেস বলা হয়, ওখানে মোসাম্মাদ বলা হয়। তো এই যে এবার নামের বানান, কেউ শেখ এসকে লেখে, কোনো এক সময় SEIKH লিখে দিয়েছে, ও এইরকম ব্যাপার আছে। কোন হুসাইন HU লিখে দে, কেউ HO লিখছে, এগুলো তো হয়ে থাকে। এটা পশ্চিমবাংলা, ভাবুন না, ব্যানার্জি, ব্যানার্জি কত ভাবে লেখা হয়? ব্যানার্জি আমি লেখা হয়, JI লেখে, JEE লেখে, JEA অনেকে লেখে, বন্দ্যোপাধ্যায় লেখে। তো এইগুলোকে যদি ডিসক্রিপেন্সি বলা হয়, মানে 2002-এ বাবা কি লিখতেন বা কি লেখা ছিল আর 2025-এ কি আছে, এই দুটোকে যদি 2002-কে যদি স্যাক্রোস্যাঙ্ক্ট ভেবে নিয়েছে, মানে একদম বেদ বাক্য ভেবে নিয়েছে, 2002-এর কে ডিজিটাইজ করতে গিয়ে AI দিয়ে ব্যাপক হারে ভুল হয়েছে। 82টা 42 হয়ে গেছে, অমুকটা অমুক হয়ে গেছে, নাম অনেক উড়ে গেছে, কিন্তু মেলাচ্ছে 2002-এর সাথে। যে 2002-এ যদি এটা ছিল, তাহলে আজকে এটা কেন? না মুসলিম, দুটোকে সেম। আমি আমি একদম সোজা কথা বলি, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার অন্যান্য স্কিমে আমরা দেখেছি মুসলিম ভোট বেশি পান, এবং মুসলিম মহিলাদের একটা ব্যাপক সেকশন মমতা ব্যানার্জি বা তৃণমূলকে ভোট দেয়। আমার কাছে যা খবর হচ্ছে, মুসলিম মহিলাদের ভয়ঙ্কর ভাবে টার্গেট করা হয়েছে, এবং তাদেরকে যেহেতু বিয়ের আগে তারা অনেক সময় খাতুন লেখে, বিয়ের পরে বেগম লেখেন, এবং বা ডিভোর্স হয়ে গেলে বা বিধবা হয়ে গেলে বেওয়া লেখেন, তাদেরকে বলা হচ্ছে বারবার যে তুমি তাহলে ওই সময় একরকম লিখেছো খাতুন, তারপরে এখন কেন তুমি বেগম লিখছো? বা পরে আবার ধরুন যদি বিয়ে করে,
মানে তালাকের পরে, তো আবার হয়তো সে ওই খাতুনের জায়গায় আবার বিবি লেখে, তাহলে তোমার এই ডিসক্রিপেন্সি কেন? এবং এই গ্রামের একেবারে আনপড় মহিলারা যারা সাধারণ কাজ করেন ঘরের মধ্যে, তারা কি জবাব দেবেন, কি করে? আমি তো বুঝতেই পারছি না গোটা পদ্ধতিটা কিভাবে হওয়া হচ্ছে। মানে এটা কি একেবারে মানে এত টার্গেটেড? প্রথম ম্যালাফাইড ইন্টেনশন, যেটা আমি বারবার ম্যালাফাইড কেন বলি, এটা ভুল নয়, এটা ইচ্ছাকৃতভাবে ভুল করা হচ্ছে নাম কাটার জন্য। প্রথম জিনিস হচ্ছে, ইলেকশন কমিশন আজ পর্যন্ত ডিফাইন করতে পারেনি যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে বোঝায়টা কি। এখনো ডিফাইন করে দেয়নি। কেউ বলতে পারবে না যে আমি জানি যে ইলেকশন লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে কি বোঝায়। সেটা ইলেকশন কমিশন রোজ রোজ রাত্রে বসে ঠিক করে। আজকে ঠিক করে কালকের জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সি কি, কালকে ঠিক করবে পরশুদিন লজিক্যাল ডিসক্রিপেন্সি কি হবে, এবং এবং সেই অনুযায়ী কি এনআইসি থেকে তার মানে পুরো সফটওয়্যারটাকে প্রতিদিন কন্ট্রোল করে নোটিশ পাঠানো হচ্ছে? এক্স্যাক্টলি, একদম ঠিক এইটাই করা হচ্ছে। ডেইলি দেখা হচ্ছে কত নাম ডিলিট হচ্ছে। যখন দেখলো যে ডিলিট এখনো সেই লেভেলে যাচ্ছে না যেই লেভেলে দরকার, মানে একটা কোনো ডিসপেন্সেশনকে কোনো পলিটিক্যাল পার্টিকে ফায়দা দেওয়ার জন্য এত ডিলিট করতে হবে আজকে, দেখলো যে আজকে হলো না, তো লোকজন তো কাগজপত্র সব দিয়ে দিল, তখন আজকে রাত্রে বসে লজিক্যাল ডিসক্রিপেন্সির ডেফিনেশন চেঞ্জ হয়ে গেল। এই যে মাধ্যমিকের অ্যাডমিট, গোটা পৃথিবীতে চলে, হ্যাঁ সব জায়গায় চলে। কি কি থাকে? নাম থাকে, বাবার নাম থাকে, ডেট অফ বার্থ থাকে, কোন সালে পরীক্ষা দিয়েছি সেটা থাকে, মার্কশিটে সার্টিফিকেটেও তাই থাকে, সার্টিফিকেটে শুধু ডিভিশনটা লেখা থাকে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। এবার প্রচুর ক্যান্ডিডেট আছে যারা ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেয় না, বা পরীক্ষা দিয়েছে ফেল করে গেছে, সেকেন্ড টাইম দেয় না। বাধ্যবাধকতা তো নেই, সেই ডকুমেন্ট সব জায়গায় চলে, চাকরি পেতে গেলেও চলে। প্রথম ভোটার লিস্টে পাসপোর্ট। এখন লজিক্যাল ডিসক্রিপেন্সি যে টার্মটা আছে, ইলেকশন কমিশন আজ পর্যন্ত ডিফাইন করে দেয়নি। এটা প্রথম প্রশ্ন। কোন ইলেকশন কমিশনের অফিসারকে জিজ্ঞেস করুন আজকে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে কি বোঝান, আপনি কি বোঝেন? ও আজকে একটা উত্তর দেবে, রেকর্ড করে রাখুন, কালকে আবার ওর ডেফিনেশন চেঞ্জ হয়ে যাবে। আমি আর একটা কথা, আমাদের সময় কমে আসছে, যে হোয়াটসঅ্যাপে এই যে প্রতিদিন লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ যাচ্ছে, এটা কি আদৌ বৈধ? না, একদম বৈধ নয়। ইলেকশন যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার, বা এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ নয়, কনস্টিটিউশনাল একটা কাজ, একটা আইনি প্রক্রিয়া কখনো হোয়াটসঅ্যাপে মেসেজ যেতে পারে না। হোয়াটসঅ্যাপের মেসেজে পুলিশ একটা ক্রাইমের ইনভেস্টিগেশন করতেই পারে, বাট দ্যাট ইজ অলসো নট কনক্লুসিভ প্রুফ নয়। তাহলে একটা ইলেকশন কমিশনের মতন বডি, যার প্রত্যেকটা জিনিস একটা রিটেন অর্ডার থাকবে, সাইন্ড বাই এ কম্পিটেন্ট অথরিটি, ওপরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লেখা থাকবে, এবং এই অর্ডারটা ওদের কম্পেন্ডিয়ামে যাবে, এদের ওয়েবসাইটে আপলোড করতে হয় ডেইলি। এইটা নিয়ে, এই কাজটা নিয়ে এসআইআর, পশ্চিমবাংলার এসআইআর নিয়ে এখনো কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়ার নেই। এদেরকে কোনো গাইডলাইন দেওয়া হয়নি। ইআরও বিএলওদেরকে যে কোনো লোকের সাথে কথা বলুন, বলেন না আমাদের কাছে কোনো গাইডলাইন নেই। রাত 10টার সময় গাইডলাইন আসে, পরের দিন সকালে ইমপ্লিমেন্ট করতে হয়। আজকে এক কথা বললাম ভোটারকে, কালকে অন্য কথা বলতে হচ্ছে ভোটার। মাইক্রো অবজারভাররা যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, তারাও ডিফাই করছেন, বলছেন কাজ করব না। এখন নাকি বিহার থেকে আনা হবে মাইক্রো অবজারভার, আরো অলরেডি রিকুইজিশন চলে গেছে, বিহার থেকে লোক আসছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইলেকশন কমিশন পশ্চিম বাংলার প্রায় 7,66,00,000 ভোটার, 58 লক্ষ বাদই দিলাম, ডেড হয়ে গেছে, শিফটেড হয়ে গেছে, 7,08,00,000 ভোটারকে আজকে ইলেকশন কমিশন পুরো লাইনে দাঁড় করিয়ে এবং ক্রিমিনাল বানিয়ে দিয়েছে, মিথ্যেবাদী বানিয়ে দিয়েছে, নন সিটিজেন বানিয়ে দিয়েছে। এর মধ্যে কে কে আছেন বললাম তো, ফরেন সেক্রেটারি শ্রীনিবাসনজি, না আপনি বলেছেন, আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে, এর থেকে কি তাহলে আমরা এইভাবে সারেন্ডার করে যাব?
যে ইলেকশন কমিশন এবং বিজেপি যা করবে সেই ভোটার লিস্টেই ভোট হবে এবং ফাইনালি তাদের তাদের যা মনস্কামনা সেটা পূর্ণ হবে। সাধারণ মানুষের এই যে নাগরিকত্ব নিয়ে, এবং তারা নাগরিকত্ব প্রসঙ্গটাও টানছেন, আমাদের কি কিছুই করার নেই আবিদ সাহেব? কারণ কোর্ট তো চোখ বন্ধ করে আছে, কোর্ট টাইম কাটাচ্ছে। দেখুন, একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে যা যা ঘটবে, যা যা হবে, অথরিটেরিয়ান অর্ডার সার্কুলার বা এইসব অথরিটেরিয়ান কাজের বিরুদ্ধে তো জনগণের শান্তিপূর্বক আন্দোলন করা ছাড়া কিছুই নেই। আমরা সিও অফিসে কোনোদিন দেখিনি যে সিও অফিসকে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দিয়ে ঘিরতে হয়েছে ইলেকশনের কাজ করার জন্য, কোনোদিন দেখিনি জীবনে। সিও সাহেবকে, সিও ওয়েস্ট বেঙ্গলকে Y+ ক্যাটাগরির সিকিউরিটি দিতে হয়েছে, কোনোদিন দেখিনি। ওখানে পুরো ব্যারিকেড করা হচ্ছে, পিএলওরা রোজ ওইখানে অবস্থান করছে। এখন এই ছাড়া শান্তিপূর্বক দেশে ডেমোক্রেটিক কান্ট্রিতে তো এইটাই করা, ইলেকশন কমিশনকে বারবার বলা, এই যে চারিদিক থেকে বলা। আর যেটা সব থেকে দুর্ভাগ্য, যেটা আমার পার্সোনাল মত, এটা উইথ ডিউ রেসপেক্ট টু দি অনারেবল সুপ্রিম কোর্ট সব জানে, সবকিছু তথ্য তার সামনে রাখা হয়েছে। যারা পিটিশনাররা আছেন তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আছে, রুলিং পার্টির এমপিরা আছেন, যোগেন্দ্র যাদব তো অনেক প্রথম পিটিশন ফাইল করেছিলেন, প্রশান্ত ভূষণ আছেন, এডিআর আছে। এরা প্রতিদিন সুপ্রিম কোর্টকে তথ্য দিচ্ছে। কিন্তু সুপ্রিম কোর্ট বিহারে যেটা করলো, যে করতে করতে ডেট শিফট করতে করতে ইলেকশন কমপ্লিট করে দিল। একদম এখন যা টেন্ডেন্সি আছে সুপ্রিম কোর্টের, একদম ঠিক সেই জায়গায় যাচ্ছে। ওই ঠিক আছে, শুনছে, ডেট দিচ্ছে, একটা ছোট অর্ডার করে দিচ্ছে, তারপর 2 সপ্তাহ পর এই করতে করতে 14 ফেব্রুয়ারি হয়ে যাবে, 5 মার্চ হয়ে যাবে, ইলেকশন হয়ে যাবে। তারপর লোকজন বলবে ঠিক আছে, নাম তুমি ফর্ম 6 অ্যাপ্লাই করো, তোমার নাম এন্ট্রি করে দেবো। এইটা হচ্ছে এখন এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে পিসফুল অ্যাজিটেশন ছাড়া তো গভর্নমেন্টের ঠিক। কি নেই। আর দুর্ভাগ্য হয়েছে, কালকে আমরা চাকুলিয়া দেখেছি, হ্যাঁ, কালকে দেখেছি, শামশেরগঞ্জ দেখেছি আমরা। তো দুর্ভাগ্য এগুলো। মানে মানুষকে নিজের ভোটার লিস্টে নাম এন্ট্রি করার জন্য যদি এই লেভেলে যায়, তাহলে দেশের যে কনস্টিটিউশনাল বডিগুলো আছে, বিশেষ করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং অনারেবল সুপ্রিম কোর্ট, তাহলে তাদের রোলের নিয়ে তো মানুষের একটা খুব ভেতরে একটা মানে ডিস্ট্রাস্ট বা একটা ক্রেডিবিলিটির প্রশ্ন আসছে। কোনোদিন আমরা ওপেন ফোরামে সুপ্রিম কোর্টকে এই ভাষায় কথা বলিনি, কোনোদিন বলিনি। ঠিক। প্রচন্ড রেসপেক্ট করতাম আমরা, অনেক অর্ডার আমাদের বিরুদ্ধে গেছে, অনেক কন্টেম্পট হয়েছে, অনেক পার্সোনাল অ্যাপিয়ারেন্স হয়েছে, বাট সুপ্রিম কোর্ট, হাইকোর্টকে যথাযথ। এখন মানুষ ভাবছে যাবো কোথায়, তাহলে কোথায় যাই? এই যে এক একটা লোক 3বার 4বার হিয়ারিং করছে, কাজকর্ম ছেড়ে দিয়ে, তারপরেও যে ও স্যাটিসফাইড হয়ে গিয়ে বললো হ্যাঁ ঠিক আছে, তোমার সব ঠিক আছে, এবার যাও, তোমার নাম থাকবে, না, এটা কেউ বলছে না। কেউ এখন বলছে না যে অল জেনুইন ভোটারদের নাম থাকবে। এটা প্রথম দিকে আমি আমাদের সুব্রত গুপ্ত সাহেবকে শুনতাম, স্টেট অবজারভারকে, উনি খুব বলতেন এটা। কিন্তু এখন দেখছি আর কাউকে মিডিয়ার সামনে দেখা যাচ্ছে না। সবাই বলছে হ্যাঁ সব ঠিক চলছে, সব ঠিক আছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি ঠিক করে দিলে হয়ে যাবে, কোনো চিন্তার বিষয় নেই। আর একটা মজার ব্যাপার হচ্ছে, ইআরও এইআরওদেরকে চাপ দেওয়া হচ্ছে, এইআরওদেরকে চাপ দেওয়া হচ্ছে, তারা রোজ ভিডিও করছে রাত 9টার সময় কাজকর্ম করে, তারপর ড্রেস ফ্রেস পরে চাটা খেয়ে বসে ভিডিও করে জিনিসটাকে লাইট করার চেষ্টা করছে। এবং আমি দেখলাম প্রচুর, এর পেছনে আবার একটা চাপ আছে কিনা আমি জানি না, হতে পারে থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চাপ দেওয়া হচ্ছে, যে এইআরওদেরকে যারা ভিডিও করছে বলছে তারা আবার সব মুসলিম অফিসার। কিন্তু মানে তাদেরকে দিয়ে কি কিছু বোঝানো হচ্ছে? মানে আমার এটা ধারণা হয়েছে, আমি যে কজনকে দেখেছি, আমি প্রত্যেককে চিনি কিন্তু খুব প্রিয় ঠিক আমার। আছে, ঠিক আছে, যাক। আর আপনাকে আবার আমাদের পরে দরকার, সব আজকে বলে দিলেই মুশকিল। অনেক ধন্যবাদ আবিদ সাহেব, আপনি এসেছিলেন। আমরা এইদিকে নজর রাখবো, দর্শক বন্ধুদের বলবো ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং আবার আমরা আপনাদের অনুরোধেই আবিদ সাহেবকে নিয়ে আসবো। কি পরিস্থিতি দাঁড়াচ্ছে আমরা। হ্যাঁ, আমি খুব অপটিমিস্ট লোক, আমি খুব অপটিমিস্ট, প্রচন্ড হাই লেভেল অপটিমিজম আমার থাকে, কিন্তু জানি না কেন আমার ট্রাস্ট একটু শেকি হচ্ছে এই কদিনের এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ঢোকার পর। ঠিক আছে, মনে হচ্ছিল ম্যাপিং ট্যাপিং হয়ে গেলে ঠিক আছে, চলো হয়ে গেছে সব, কিন্তু এখন এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এর কোনো এন্ড নেই, লিমিট নেই।
7 কোটি লোকেরও নাম কেটে যেতে পারে, বলা যায় না। পশ্চিমবাংলায় হয়তো ভোটারই থাকবে না, সবাই নাকি ঠিক ঘুষপেটিয়া হয়ে যাবে, আমরা জানি না লাস্টে, আমরা জানি না। ঠিক ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনা- আপনারা যারা দেখছেন তারা লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।